আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিল সায়েন্সের আজকের লাইভ ক্লাসে। এসএসসি 26 ব্যাচের তোমাদের জন্য আমরা ফিল সায়েন্সের পক্ষ থেকে ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি। এর পরবর্তীতে অবশ্য আমাদের এই ফ্রি ক্লাসের পরে পেইড সাবস্ক্রিপশন ক্লাস আসবে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 ভেক্টর, সেই ভেক্টরের লেকচার 8 এসে হাজির হয়েছি। অর্থাৎ বুঝতে পারছো আমরা আজকে 8 নাম্বার ফিজিক্স ক্লাসে এসেছি, লেকচার 1 থেকে শুরু করে ধারাবাহিকভাবে। আজকে আমরা ভেক্টরের লেকচার 8 সামান্তরিক সূত্রের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা যারা অলরেডি লাইভে জয়েন করেছো, কাইন্ডলি প্রতিদিন তোমাদের সাথে ক্লাস করা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও যেন ক্লাসে চলে আসতে পারে। আমি একটু আজকে লাইভ ক্লাসটা গ্রুপে দিয়ে দিই যেন স্টুডেন্টরা ক্লাস শুরু হয়েছে জানতে পারে এবং ক্লাসটা করতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে চলো, তোমরা যারা অলরেডি লাইভে জয়েন করেছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও খুব দ্রুত। ওকে, আমিও একটু আজকের ক্লাসটা শেয়ার করে দিচ্ছি যাতে করে স্টুডেন্টরা খুব দ্রুত আজকের ভেক্টরের লেকচার 8 এই ক্লাসটাতে জয়েন করতে পারে। ওকে, ঠিক আছে। আজকে আমরা কী নিয়ে আলোচনা করব? আমরা গত ক্লাসে অর্থাৎ গতদিন আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব এবং আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ দেখব। তোমাদেরকে একটা কথা সবসময় বলি, আজকেও বলছি, ফিজিক্স মানে ফিজিক্স বলতেই ফিজিক্স সাবজেক্টটাতে তোমার 40% থিওরি, 60% ম্যাথ, ইভেন 70% ম্যাথও তুমি বলতে পারো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ফিজিক্সে যতটুকু তুমি সূত্র শিখবে তার চেয়েও বেশি তোমাকে ম্যাথ করতে হবে। ফিজিক্সে সূত্রের চেয়ে ম্যাথটা অনেক বেশি। তো আজকের ক্লাসটা অনেকটা ম্যাথমেটিক্যাল ক্লাস এবং আজকের ক্লাসে কীভাবে ম্যাথে খুব দ্রুত করতে হয়, কিভাবে ছক্কা মারতে হয়, এই ব্যাপারগুলো আসবে। কাজে তোমরা সবাই ক্লাস করবে, তোমরা সবাই ক্লাসে যা যা পড়াবো সেটা সুন্দরভাবে নোট করে দিবে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাসটা। তোমরা নিশ্চয়ই জয়েন করেছো, সব কিছু ঠিক আছে কিনা একবার একটু চেক করে নিই। আশা করি ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, তোমরা অনেকেই জয়েন করেছো। ওকে, তাহলে আসো ভেক্টর লেকচার 8, ভেক্টর লেকচার 8। আমরা আমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম সামান্তরিক সূত্রের পর্ব 1 এবং আজকের ক্লাস আমরা আলোচনা করব সামান্তরিক সূত্রের দ্বিতীয় পর্ব। এবং একটু বলে রাখি সামান্তরিক সূত্রটা কি ছিল। সামান্তরিক সূত্রটা ছিল দুটো ভেক্টরকে যোগ করার একটা পদ্ধতি। এবং কখন আমরা এটা অ্যাপ্লাই করি? যখন দুটো ভেক্টর একটা বিন্দুতে কাজ করে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। আচ্ছা, সামান্তরিক সূত্রের ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। হয়তো গত ক্লাসে আমি ডেফিনেশনটা লিখে দিতে ভুলে গিয়েছিলাম, আজকে একটু বলবো। সামান্তরিক সূত্র যদি পরীক্ষায় বলে যে লিখতে, বর্ণনা করতে, আমরা কি লিখব? সামান্তরিক সূত্রটা আমরা লিখব কোনো সামান্তরিকের, একটা সামান্তরিক থাকবে, সেই সামান্তরিকের পাশাপাশি দুটা বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে তাহলে সেই সামান্তরিকের কর্ণ তাদের লব্ধি নির্দেশ করবে। খুবই সিম্পল একটা কথা, আমি জাস্ট মুখেই বলে দিলাম, তোমরা চাইলে লিখে নিতে পারো পরবর্তীতে। একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টর নির্দেশ করে তাহলে তাদের যে কর্ণ সেটা তাদের লব্ধি নির্দেশ করবে। আচ্ছা, আর সামান্তরিকের দুটো কর্ণ আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সামান্তরিক। আমরা গত ক্লাস থেকে একটু রিভিশনটা দিয়ে দিই যাতে করে আজকের ক্লাসটা বুঝতে একটু সুবিধা হয়। ধর আমরা এখানে একটা সামান্তরিক দেখতে পাচ্ছি, সামান্তরিকের একটা বাহু একটা ভেক্টর নির্দেশ করছে, মনে করো পি ভেক্টর। সামান্তরিকের আরেকটা বাহু আরেকটা ভেক্টর নির্দেশ করছে, মনে করো কিউ ভেক্টর। এই পি ভেক্টর এবং এই কিউ ভেক্টর, এই দুটো ভেক্টরকে যখন আমরা যোগ করব বা লব্ধি নিব তখন সেটা তাদের কর্ণ বরাবর কাজ করবে। তবে এখানে আমরা দুটো কর্ণ দেখতে পাচ্ছি, একটা বড় কর্ণ, একটা ছোট কর্ণ। বড় কর্ণ যেটা আছে, সামান্তরিকের বড় কর্ণ যেটা আছে সেটা দুটো ভেক্টরের যোগফল নির্দেশ করে। সামান্তরিকের বড় কর্ণ দুটো ভেক্টরের যোগফল নির্দেশ করে এবং সামান্তরিকের যেটা ছোট কর্ণ আছে সেটা বিয়োগফল নির্দেশ করে। সামান্তরিকের ছোট কর্ণটা বিয়োগফল নির্দেশ করে। আচ্ছা, সামান্তরিকের এই যে লব্ধি শব্দের অর্থ হচ্ছে দুটো ভেক্টরকে যোগ করে একটা করে ফেলা, একটা ভেক্টরে পরিণত করা। দুটো ভেক্টরকে যোগ করে যোগফলকে আমরা লব্ধি বলছি। সেই লব্ধির মান এবং কোণ আমাকে বের করে দেখাতে বলেছে। ধরো একটা ভেক্টর হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ, একটা পিঙ্কি একটা কুঙ্কি, পিঙ্কি কুঙ্কি, তাদের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ, তাদের যোগফল হবে সামান্তরিকের কর্ণ। সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর বলতে রেজাল্টেন্ট মানে লব্ধি।
সেই আর এর মান এবং কোণ আমরা একটু বের করে দেখাই। আর সমান হচ্ছে, আমরা তোমাদেরকে গত ক্লাসে প্রমাণ করে দিয়েছি, প্রমাণ সামান্তরিকের কর্ণ বা সামান্তরিকের লব্ধির মান এবং কোণ, সেটা আমরা গত ক্লাসে প্রমাণ করেছি। তো প্রমাণটা কি ছিল? আর সমান রুট ওভার একটা ভেক্টরের স্কয়ার আর একটা ভেক্টরের স্কয়ার, তাদের দ্বিগুণ এবং তার সাথে একটা কস আলফা চলে আসবে, এবং মধ্যবর্তী কোণ ট্যান থিটা সমান, মধ্যবর্তী কোণ ট্যান থিটা সমান, উপরে লিখব কি দেখো, উপরে হচ্ছে কিউ সাইন আলফা, নিচে পি প্লাস কিউ কস আলফা। মাথায় রাখতে হবে এখানে আমাদের থিটা কোণটা হচ্ছে কার সাথে কার? আর ও পি এর, আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর এবং পি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, আর এবং পি এর মধ্যবর্তী কোণটাই হচ্ছে আমাদের থিটা। ওকে, বোঝা গেল? ঠিক আছে। সো এই ছিল গত ক্লাসের পড়া, একটু রিভিশন দিচ্ছি। আমরা এবার আজকের ক্লাসে যাব। সো আজকের ক্লাসে আমরা দেখব লব্ধির স্পেশাল কেস, লব্ধির স্পেশাল কেস। আচ্ছা, সো এটা একটু তোমাদেরকে দেখতে হবে, আমরা বিভিন্ন স্পেশাল কেসগুলো তৈরি করব এখান থেকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, চলো সবার প্রথমে ধরো দুটো ভেক্টর আমার কাছে আছে এবং দুটো ভেক্টর একই দিকে আছে। এটা হচ্ছে আমাদের প্রথম কেস। আমরা কেস 1 প্রথম কেসটা একটু দেখি। কেস 1 আমরা প্রথম কেস বলছি, যখন দুটো ভেক্টর একই দিকে থাকবে, তাহলে যখন দুইটি ভেক্টর একই দিকে থাকবে, দুটি ভেক্টর একই দিকে থাকবে। আচ্ছা, একই দিকে বলতে কি বোঝাচ্ছি? একই দিকে বলতে 0 ডিগ্রি কোণে থাকবে, কারণ দুটো ভেক্টর একই দিকে থাকার অর্থ হচ্ছে কোণটা 0 ডিগ্রি। কোণটা কত? 0। কোণ বলতে আলফা, আলফা 0 ডিগ্রি। তোমাদেরকে একটু জোর দিয়ে একটা কথা বলতে চাই, একটু জোর দিয়ে একটা কথা বলতে চাই, ভালো করে খেয়াল করো। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা আলফা ধরে নিয়েছি। সো সব সময় দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা আলফা হিসাবে ইউজ করছি, আর একটি ভেক্টরের সাথে লব্ধির কোণকে আমরা থিটা বলছি। তোমরা অনেক সময় ভাবতে পারো কোণ যে কোনো একটা বসালেই তো হলো, কিন্তু সবসময় ওই একটা ওইটা ইউজ করতে হবে, তোমার ইচ্ছে মতো বসাতে পারবে না। তোমরা কাজেই এই ব্যাপারটা লক্ষ্য রাখবে, কোনটা আলফা আর কোনটা থিটা, কোনটা আলফা আর কোনটা থিটা, এটা তোমাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা আর লব্ধির সাথে কোণটা হচ্ছে থিটা, এটা গুলিয়ে ফেলা যাবে না। আচ্ছা, সো আমরা এখানে আলফা 0 লিখেছি, এটার অর্থ হচ্ছে দুটো ভেক্টর পি এবং কিউ, তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি, অর্থাৎ তারা একই দিকে আছে। আমরা চিত্রের সাহায্যে সেটা একটু তোমাকে বোঝানোর ট্রাই করি। এই একটা ভেক্টর আমার কাছে আছে, এই ভেক্টরটার নাম হচ্ছে পি ভেক্টর, এবং আমার কাছে আরও একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার নাম হচ্ছে কিউ ভেক্টর। এবার তাদেরকে যোগ করব, দুটো ভেক্টরকে যোগ করব। তো তারা যখন একই দিকে থাকবে, তখন পুরো সামান্তরিক সূত্রটা ব্যবহার না করে সেটাকে আমরা একটু ছোট করে ফেলবো। তাহলে কিভাবে ছোট করতে পারি, চলো সেই ব্যাপারটা আমরা একটু দেখে আসি। দুটো ভেক্টর একই দিকে থাকলে আমরা দেখতেই পাচ্ছি তারা একই দিকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। সো মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, আলফা 0 ডিগ্রি হয়, তাহলে কি হয় সেটা একটা আমরা দেখব। আলফা 0 ডিগ্রি হলে কি হচ্ছে, প্রথমেই আমরা সামান্তরিক সূত্রটা একটু লিখব কষ্ট করে। পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা, দেন আমরা এখানে একটা রুট ওভার দিয়ে দিব। তারপর আমরা এখানে দেখো, এখানে শুধুমাত্র আলফা 0 ডিগ্রি, তাহলে এই জায়গাটাতে চেঞ্জটা আসতেছে। তাহলে cos আলফা কত? আলফা 0 হলে cos আলফা 1, আলফা 0 হলে cos আলফা 1, cos আলফা 1, তাহলে এই পুরো cos আলফাটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি পি স্কয়ার 2pq, তারপর হচ্ছে কিউ স্কয়ার, আমরা এটা পাচ্ছি, রাইট? পি স্কয়ার 2pq কিউ স্কয়ার, তারপর রুট করে দিচ্ছি। আর ভেতরে যেটা আছে দেখো তো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র, তাহলে আমরা এখানে লিখতে পি প্লাস কিউ হোল স্কয়ার, আবার রুট ওভার হোল স্কয়ার এবং রুট চলে যাবে। আমরা ফাইনালি একবারে লিখে দিতে পারবো, ফাইনালি একবারে আমরা লিখে দিতে পারবো। আমরা কি লিখতে পারি? ফাইনালি একবারে আমরা লিখে দিতে পারি পি প্লাস কিউ, এবং এটা হচ্ছে আমাদের লব্ধি আর এর মান, লব্ধি আর এর মান। তাহলে আমরা যখন দুটো ভেক্টর একই দিকে থাকবে, আমরা অত বড় সামান্তরিক সূত্র ব্যবহার না করে আমরা এই ছোট সূত্রটা ব্যবহার করব। এটাকে আমরা বলছি স্পেশাল।
স্পেশাল মানে সামথিং স্পেশাল, স্পেশাল মানে একটু একটু তোমাকে সহজ করে দিবে। তাহলে যখন দুটো ভেক্টর একই দিকে থাকবে, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, তাদের যোগফল বা লব্ধি হবে তাদের নর্মাল যোগ। আমরা স্কেলার রাশির ক্ষেত্রে যেভাবে যোগ করতাম সেভাবে যোগ। ধরো একটি ভেক্টরের মান হচ্ছে 10, আরেকটি ভেক্টরের মান হচ্ছে 5, তাহলে তারা যখন একই দিকে থাকবে, 10 এবং 5 যখন একই দিকে থাকবে, তাদের লব্ধি হবে 10 যোগ 5 15। অর্থাৎ একই দিকে থাকলে আমরা সিম্পল এই সূত্রটা ব্যবহার করব। আমি আবার বলছি, দুটো ভেক্টর একই দিকে থাকলে তাদের যোগ হবে। এটা অবশ্য কমন সেন্স দিয়েও বলা যায়। এদিকে 10 নিউটন, আবার একই দিকে 5 নিউটন, যোগফল কত 15 নিউটন, অর্থাৎ দুটোর নর্মাল যোগ। আমরা তাহলে এত বড় সূত্র ব্যবহার না করে আমরা নতুন সূত্রটা ব্যবহার করব। অনুরূপভাবে আমরা এ ধরনের আরও কিছু মডিফিকেশন দেখব, এই ধরনের আরও কিছু স্পেশাল ব্যাপার দেখব। চলো একটু দেখি। ওকে, এবার আসো আমরা আরেকটু দেখি। কেস 2, আমাদের দ্বিতীয় লব্ধির স্পেশাল কেস। যখন দুটো ভেক্টর বিপরীত দিকে থাকবে, যখন দুটি ভেক্টর বিপরীত দিকে থাকবে, যখন দুটি ভেক্টর বিপরীত দিকে থাকবে, আর বুঝতেই পারছো বিপরীত দিকে থাকলে তাদের মধ্যবর্তী কোণ আলফাটা হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা যেটা করব, আমরা একটু চিত্র এঁকে তোমাকে ব্যাপারটা বুঝাই। এ হচ্ছে আমাদের পি ভেক্টর আর এ হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এটাকে আমরা নাম দিয়েছি পি ভেক্টর, এটাকে আমরা নাম দিয়েছি কিউ ভেক্টর। হ্যাঁ, মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি কস 180 ডিগ্রির মান কত? কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। অনেকেই ভুল করে 0 বলে ফেলো, না, সাইন 100 ডিগ্রির মান 0, কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। আচ্ছা, এবার আসো এরপর আমরা দেখি যেটা হচ্ছে আমরা কি করতে চাচ্ছি। লব্ধির যে অনেক বড় একটা সূত্র আছে, √p² q², খুবই টায়ার্ড না? এত বড় সূত্র ইউজ করতে খুবই কষ্ট হয়। আমরা এই সূত্রটাকে মডিফাই করে, এই সূত্রটাকে একটু শর্ট করব, মডিফাই করব, একটু ছোট করব, ছোট করে আমরা স্পেশাল সূত্র বানাবো। জানো কস 180-র মান কত? কস 180-র মান -1। তাহলে এই কস 180-র পরিবর্তে আমরা -1 বসাতে পারি। p² -2pq প্লাস q²। এরপর আমরা এখানে লিখতে পারি p - q² এবং √² এবং √ চলে যাবে, থাকবে p - q। সুতরাং আমরা আরও একটা স্পেশাল সূত্র পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের আরও একটা স্পেশাল সূত্র। যখন দুটো ভেক্টর বিপরীত দিকে থাকবে, এই যে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ, তখন তাদের লব্ধি হবে বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। সবসময় যে p - q হবে ব্যাপারটা কিন্তু তা না। সবসময় যেটা হবে সেটা হচ্ছে বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। যেই ভেক্টরটা বড় সেটা থেকে যে ভেক্টরটা ছোট সেটাকে বিয়োগ করব। অর্থাৎ আমরা সবসময় বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করব, যেন লব্ধির মানটা পজিটিভ আসে। কারণ মান বলতে একটা দৈর্ঘ্যকে বোঝায়, দৈর্ঘ্য তার কখনো নেগেটিভ হয় না। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে পজিটিভ। ওকে, পজিটিভ মানটাকে আমরা সবসময় চাই। ওকে, রাইট। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, তাহলে আমরা সেটার সলভ করে দিব। রাইট, ঠিক আছে। এবার চলে আসো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পেশাল কেস। আমরা এবার এই ধরনের আরও একটা স্পেশাল কেস দেখব, আরেকটি স্পেশাল মডিফিকেশন আমরা যাব। আমার এই যে কথাগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, তোমাদেরকে গুছিয়ে সুন্দরভাবে ভেক্টর চ্যাপ্টারটা যাচ্ছি আমরা। তোমরা যদি সেই লেকচার 1 থেকে শুরু করে লেকচার 8 পর্যন্ত দেখো, তুমি খুব সুন্দর একটা সিরিয়াল সিকোয়েন্স দেখতে পাবে। শুধু ভেক্টর চ্যাপ্টারটা কেন, আমাদের উচিত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার এই ধরনের একটা সুন্দর সিকোয়েন্স মেনটেন করে সামনের দিকে যাওয়া, যেন তোমার কাছে সব কিছু গোছানো মনে হয়। পরীক্ষার আগে এই সিকোয়েন্স ধরে ধরে তুমি পড়লে আশা করি সবচেয়ে বেস্ট আউটপুটটা তুমি পাবে। ঠিক আছে, থার্ড স্পেশাল কেসটা দেখো, কেস 3। তৃতীয় স্পেশাল কেসটা আমরা বলছি যখন দুটি ভেক্টর পরস্পর লম্বে থাকবে। দুটি ভেক্টর যদি লম্বে থাকে, সমকোণে থাকে, 90 ডিগ্রিতে থাকে, দুটো ভেক্টর যখন 90 ডিগ্রিতে থাকবে তখন আসলে কি হবে, আমরা একটু আগে চিত্র দিয়ে তোমাকে ব্যাপারটা মাথার মধ্যে সেট করি। দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, দুটো ভেক্টর 90 ডিগ্রিতে আছে। এই এখন একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ।
যখন দুটো ভেক্টর 90 ডিগ্রিতে থাকবে তখন তাদের লব্ধিটা বের করতে হবে, রাইট? এটা হচ্ছে তাদের লব্ধি, আর সেটা আমাকে বের করতে হবে। খুবই সিম্পল, দুটো ভেক্টর যখন 90 ডিগ্রিতে থাকবে সেখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো। কিভাবে? আমরা একটু দেখি কিভাবে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারি। এই যে আমরা কিউ ভেক্টরকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। ওকে, খুবই চমৎকারভাবে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজ। ওকে, সেই সমকোণী ত্রিভুজের একটা ভেক্টর পি একটা ভেক্টর কিউ। আমরা অন্যভাবেও বলতে পারি যে আমাদের একটা ভূমি আর একটা লম্ব। তাহলে আমাদের বলো তো অতিভুজটা কি হবে? আমাদের অতিভুজটা হবে একটা বাহুর স্কোয়ার আর একটা বাহুর স্কোয়ার, পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার। কাজেই আমরা বলতে পারি আর সমান √/, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং এটাই হচ্ছে আমাদের স্পেশাল সূত্র। তাহলে যখন দুটো ভেক্টর পরস্পর 90 ডিগ্রিতে থাকবে সেখানে আমরা পিথাগোরাসকে অ্যাপ্লাই করতে পারি। যখন দুটো ভেক্টর পরস্পর 90 ডিগ্রিতে থাকবে সেখানে আমরা পিথাগোরাসকে অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাস কি বলছে আমাদেরকে? দুটো ভেক্টরের স্কোয়ার করে দাও, তাকে রুট করে দাও, তাহলে তুমি লব্ধির মানটা পেয়ে যাবে। এবং এটা সো স্পেশাল, খুবই স্পেশাল। আচ্ছা ঠিক আছে, এখন খুবই একটা মজার ব্যাপার বলি তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো এটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 3টে স্পেশাল কেস দেখিয়েছি। আমরা যদি 3টে স্পেশাল কেসকে একসাথে বলতে চাই তাহলে আমরা বলতে পারি, 3টে স্পেশাল কেসকে যদি আমরা একটু মেনশন করতে চাই তাহলে মেনশন করতে পারি। এই আমাদের প্রথম যে স্পেশাল কেসটা ছিল সেটা হচ্ছে যখন তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হবে, অর্থাৎ যখন তারা একই দিকে থাকবে। আমাদের দ্বিতীয় স্পেশাল কেসটা ছিল যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, অর্থাৎ যখন তারা বিপরীত দিকে থাকবে। এবং আমাদের তৃতীয় স্পেশাল কেসটা ছিল দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে এবং তারা সমকোণে থাকবে, রাইট? ওকে, নাইস। এবার এখান থেকে আমরা একটু দেখব, ওকে একটু ঠিক আছে, দেখো ভালো করে। সো 3টা কেসের ক্ষেত্রে আমরা একটু দেখব যে আসলে কি হচ্ছে। 3টা কেসের ক্ষেত্রে আমরা একটু দেখব যে কি হচ্ছে। ওকে, আচ্ছা দেখি। প্রথমে যখন দুটো ভেক্টর একই দিকে থাকে তখন আমরা লব্ধি করি কি? জাস্ট নর্মাল যোগ করে থাকি। যখন দুটো ভেক্টর বিপরীত দিকে থাকে আমরা জাস্ট নর্মাল বিয়োগ করে থাকি। যখন দুটো ভেক্টর সমকোণে থাকে আমরা তাদেরকে স্কোয়ার করে দিই, আবার রুট করে দিই। সো এই হচ্ছে আমাদের লব্ধির স্পেশাল কেসের সূত্রটা। বোঝা গেল? ওকে, ঠিক আছে। দেখো বুঝতে পেরেছো কিনা? সহজ ব্যাপার, কঠিন কিছু না। ওকে, আচ্ছা। তো এখানে এবার একটা ব্যাপার তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে একটু পেছনে ফিরে যেতে হবে আমাদেরকে। একটু আমরা পেছনে ফিরে যাই। পেছনে ফিরে গিয়ে তোমাদেরকে একটা কথা বলবো, একটা ব্যাপার বলবো, যে ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ভালো করে সেটা খেয়াল করো। আচ্ছা বলো তো এটা কি? একটা ভেক্টর। আর এটা কি? এটা আরেকটা ভেক্টর। আচ্ছা, আমরা দুটো ভেক্টরকে আমরা তাদের মান চেঞ্জ করব না, অর্থাৎ দুটো ভেক্টরের দৈর্ঘ্যটাকে আমরা চেঞ্জ করলাম না। দুটো ভেক্টরের মান আমরা যেটা আছে সেটা রেখে দিলাম। মনে করো একটা ভেক্টরের মান হচ্ছে 10, আমরা 10 রেখে দিলাম। আরেকটা ভেক্টরের মান হচ্ছে মনে করো 7, আমরা 7 রেখে দিলাম। তাহলে ভেক্টরের মানগুলোকে আমি চেঞ্জ করছি না, ভেক্টরের মানগুলো বরাবর আছে। আমি যেটা করছি সেটা হচ্ছে দুটো ভেক্টর বিভিন্নভাবে ঘোরাচ্ছি, বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে ঘোরানোর ট্রাই করছি। যেমন ধরো আমার এই ভেক্টর আছে না, এই ভেক্টরের আমরা এটাকে ফিক্স করে, এই ভেক্টরটাকে আমরা ফিক্স করে, দেখো ভালো করে, এই ভেক্টরটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানোর ট্রাই করছি। একবার এই ভেক্টরটাকে আমি এইভাবে একদম ক্লোজ অ্যাঙ্গেলে নিয়ে আসছি, আরেকবার এই ভেক্টরটাকে আমি অনেক লার্জ অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি। বিভিন্ন কোণ আমি ভেক্টরটাকে ঘোরাচ্ছি, দেখতেই পাচ্ছ আমি বিভিন্ন কোণে বিভিন্নভাবে ভেক্টরটাকে ঘোরাচ্ছি, বিভিন্ন কোণে বিভিন্নভাবে। কিন্তু কি চেঞ্জ করছি না? ভেক্টরের মান চেঞ্জ করছি না। আমি শুধুমাত্র দুটো ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেই আলফা, সেই অ্যাঙ্গেলটাকে আমি চেঞ্জ করছি, আর কিছু চেঞ্জ করছি না।
তাহলে এতে করে আমার কি হবে দেখো, আমরা যদি লব্ধির সূত্রটাকে একটু কষ্ট করে আবার লিখতে চাই, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস আলফাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, কস আলফা। আমি এই কস আলফায় একটু জোর দিব, কস আলফা একটু জোর দিলাম, কস আলফা। তাহলে দেখো আমি দুটো ভেক্টরের মান চেঞ্জ করলাম না, শুধুমাত্র দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফাটাকে চেঞ্জ করলাম। এতে করে আমার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা চেঞ্জ করার কারণে আমার এই জায়গাটাতে চেঞ্জ আসবে, এই জায়গাটাতে চেঞ্জ আসবে, এই জায়গাটাতে চেঞ্জ আসবে, এই জায়গাটাতে চেঞ্জ আসবে। যখন এই জায়গাটাতে চেঞ্জ আসবে তখন আমার এখানেও চেঞ্জ আসবে, এই জায়গাটাতেও চেঞ্জ আসবে, লব্ধি আর এর মধ্যে চেঞ্জ আসবে। যার কারণে এক একটা কোণের জন্য আলফার এক একটা মানের জন্য আমরা আর এর বিভিন্ন মান পাবো। এই কথাটাকে বুঝতে পেরেছ? আলফার বিভিন্ন মানের জন্য, আলফার বিভিন্ন মানের জন্য লব্ধি আর এর বিভিন্ন মান পাবো। বুঝা গেল? তাহলে আরটা কি বলতো? আরটা হচ্ছে লব্ধি। সো লব্ধি আর এর বিভিন্ন মান আমরা পাচ্ছি, লব্ধি আর এর বিভিন্ন মান আমরা পাচ্ছি আলফার বিভিন্ন মানের জন্য। কখন আমরা এখানে পাচ্ছি? এই যে দেখো এখানেই দেখতে পাচ্ছ, আলফা যখন 0 আর এর মান হচ্ছে পি প্লাস কিউ, লব্ধি যখন 180 আর এর মান হচ্ছে পি মাইনাস কিউ, আলফা বা কোণ যখন 90 ডিগ্রি, লব্ধির মান হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা শুধু তিনটা কোণ না, আরও বিভিন্ন কোণের জন্য আর এর মানটা বিভিন্ন রকম হবে। এখন আমাকে একটা ব্যাপার বের করতে হবে, সেটা হচ্ছে আর এর সর্বোচ্চ মানটা কত আর আর এর সর্বনিম্ন মানটা কত। আচ্ছা, তাহলে এখন আমি এখন যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে আর এর সর্বোচ্চ মান আর এর সর্বনিম্ন মান, অর্থাৎ আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, আর এর সর্বনিম্ন মান কত হতে পারে, সেটা আমি বের করতে চাচ্ছি। আমি সেটা কীভাবে বের করব? ওকে দেখো, আমার আর এর মানটা একমাত্র ডিপেন্ড করছে কস আলফার উপরে, বাকি সব কিছু সেম রেখেছি। পি এর মান সেম, কিউ এর মান সেম, শুধু আলফাটা চেঞ্জ করছি, আর এর মানটা চেঞ্জ হচ্ছে। আমি আবার দেখাচ্ছি, আমরা আর এর মানটা চেঞ্জ করছি, আমাদের এই যে আলফার মানটা চেঞ্জ করছি, আর এর মানটা চেঞ্জ হচ্ছে। তাহলে আর এর সর্বোচ্চ মানটা ডিপেন্ড করবে কার উপরে? কস আলফার উপরে ডিপেন্ড করবে। আর এর সর্বোচ্চ মানটা ডিপেন্ড করবে কস আলফার উপরে। কস আলফার সর্বোচ্চ মানটাই হবে আর এর সর্বোচ্চ মান, কস আলফার সর্বনিম্ন মানটাই হবে আর এর সর্বনিম্ন মান। তাহলে একটু বলে ফেলো, কখন কস আলফা সর্বোচ্চ হয়? কস আলফা সর্বোচ্চ হয়, কস আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1 যখন আলফা 0 ডিগ্রি, কস আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1 যখন আলফা 180 ডিগ্রি। তাহলে আর এর সর্বোচ্চ মান পাওয়া যাবে যখন আলফা 0 ডিগ্রি, আর এর সর্বনিম্ন মান পাওয়া যাবে যখন আলফা 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি আলফা যখন 0 ডিগ্রি আর সর্বোচ্চ আর ম্যাক্স, আলফা যখন 180 ডিগ্রি আর মিনিমাম। সেই সুবাদে আমাদের আগে যেটা আমরা দেখেছি কেস 1, এই কেস 1 এর এটাই হচ্ছে আর এর সর্বোচ্চ মান। আমরা এখানে একটা কমেন্টস করতে পারি, কমেন্টসটা হচ্ছে ভালো করে খেয়াল করো, আমরা এখানে একটা কমেন্টস করতে পারি। কমেন্টসটা কি? আর এর সর্বোচ্চ মান কোনটা? এইটা হচ্ছে আর এর সর্বোচ্চ মান, আর ম্যাক্স, আর এটা হচ্ছে আর এর সর্বনিম্ন মান আর মিনিমাম। তাহলে লব্ধির সর্বোচ্চ মান হবে যখন তারা একই দিকে থাকবে, যখন তারা 0 ডিগ্রিতে থাকবে, আর লব্ধির সর্বনিম্ন মান হবে যখন তারা 180তে থাকবে। বোঝা গেল? ওকে, এই যখন তারা 0 ডিগ্রিতে থাকবে সর্বোচ্চ মান পাওয়া যাবে, এবং সেটা হচ্ছে দুইটার যোগফল। আর যখন তারা 180তে থাকবে সর্বনিম্ন মান পাওয়া যাবে, সেটা হচ্ছে দুইটার বিয়োগফল। তার মানে তোমাকে যেই দুটো ভেক্টর দেওয়া থাকবে, মনে করো 10 এবং 8 দেওয়া আছে, তাদের যোগফল হবে সর্বোচ্চ মান, তাদের বিয়োগফল হবে সর্বনিম্ন মান। খুবই সিম্পল, দুটো ভেক্টরের যোগফল হবে সর্বোচ্চ, দুটি ভেক্টরের বিয়োগফল হবে সর্বনিম্ন। তাহলে আমাদের বলে ফেলো এখানে আর ম্যাক্স কত আর মিনিমাম কত। এই চিত্র দেখে বলো, একটা 10 একটা 8, সর্বোচ্চ হচ্ছে 10 যোগ 8, সর্বনিম্ন হচ্ছে 10 বিয়োগ 8, সর্বোচ্চ হচ্ছে 18, সর্বনিম্ন হচ্ছে 2। তাহলে আমাকে যদি কখনো বলে যে লব্ধির রেঞ্জ কত, লব্ধির রেঞ্জ বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে লব্ধির মান কত থেকে কত হতে পারে। তাহলে লব্ধির মান হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আর মিনিমাম থেকে আর ম্যাক্সিমাম পর্যন্ত লব্ধির মান হতে পারে। তাহলে 2 থেকে
লব্ধির মানটা 18 পর্যন্ত হতে পারে। এই ক্ষেত্রে এটাকে বলছি আমরা রেঞ্জ, এটাকে আমরা বলছি রেঞ্জ, পরিসর। তাহলে লব্ধি সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ 18। লব্ধি সর্বনিম্ন কত হতে পারে? সর্বনিম্ন 2। অর্থাৎ লব্ধি দুটার যোগফল সর্বোচ্চ, দুটার বিয়োগফল হচ্ছে সর্বনিম্ন। সো পরীক্ষায় তোমাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টরের মান তোমাকে দেওয়া আছে, তাদের সর্বোচ্চ মান কত, তাদের সর্বনিম্ন মান কত, তাদের রেঞ্জ কত, লব্ধি কোনটা হতে পারে না, এভাবে তোমাকে বিভিন্ন এমসিকিউ জিজ্ঞেস করতে পারে। তোমাকে মাথা খাটাতে হবে দুটো ভেক্টরের লব্ধি সর্বোচ্চ তাদের যোগফল, সর্বনিম্ন তাদের বিয়োগফল, এর উপরে হবে না, এর নিচে হবে না, এর মধ্যেই থাকবে। বোঝা গেল? ঠিক আছে, ওকে। আশা করি এইটুকু পর্যন্ত পাওয়া যাবে। ওকে, ক্লিয়ার? এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত লব্ধির স্পেশাল কেসগুলো দেখছিলাম। লব্ধির স্পেশাল কেসের মধ্যে আমরা 3টে স্পেশাল কেস নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে আমাদের একটা সর্বোচ্চ মান, একটা সর্বনিম্ন মান, এর একটু মাথায় রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন করে, প্রশ্নগুলো একটা অ্যান্সার করতে পারতে হবে। চলো আমরা এটার উপর ভিত্তি করে একটা ম্যাথ দেখে আসি। এটার উপর ভিত্তি করে একটা ম্যাথ দেখব। লিখে ফেলো সবাই প্রশ্নটা। ম্যাথে কি বলা হচ্ছে দেখো, ম্যাথ আমাদেরকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে দেখো। ওকে, দুটি ভেক্টর এর লব্ধির, দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান, দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে 10। তারপর দেওয়া আছে সর্বনিম্ন মান, সেটাও দেওয়া আছে, সর্বনিম্ন মান 4। ঠিক আছে, এরপর আমাকে বলা আছে তারা কত কোণে ক্রিয়া করলে, ঠিক আছে, তারা কত কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি √58 হবে। এই হচ্ছে প্রশ্ন। তাহলে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে 10, সর্বনিম্ন মান হচ্ছে 4। তারা কত কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি 58 হবে। চলো আমরা এই ম্যাথটা একটু করব, খুবই অসাধারণ একটা ম্যাথ। চলো আমরা একটু দেখি এই ম্যাথটা, একটু আমরা ভালোভাবে করার ট্রাই করি। ওকে, আচ্ছা। তাহলে দেখো, সবার প্রথমে বলা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান 10। তো আমরা জানি লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে আর ম্যাক্স। আর ম্যাক্স হচ্ছে দুটো ভেক্টরের যোগফল। আমরা ধরে নিয়েছি একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ। আমি পি এবং কিউ ধরে নিয়েছি দুটো ভেক্টরকে। তাহলে তাদের সর্বোচ্চ মান হবে এই যে পি প্লাস কিউ, এবং এটা দেওয়া আছে আমাকে 10। অনুরূপভাবে আবার দেওয়া আছে আর মিনিমাম, তাদের সর্বনিম্ন মান পি মাইনাস কিউ। আমি ধরে নিচ্ছি পি বলটা বড়, এবং শুধু ধরছি না, সেটা পাশে উল্লেখ করে দিয়েছি, পি বড় কিউ, এটা আমি উল্লেখ করে দিয়েছি যে এটা ধরেছি। ওকে, তাহলে আমাকে বলা হচ্ছে দুটো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 10, অর্থাৎ তাদের যোগফল 10, আর সর্বনিম্ন মান 4, অর্থাৎ তাদের বিয়োগফল 4। এবার আমি যেটা করব সেটা হচ্ছে তাদেরকে বিয়োগ করে দিব। বিয়োগ করলে প্লাস কিউ এবং মাইনাস কিউ চলে যাবে, থাকবে 2p। 2p সমান কি বলো তো? 2p সমান হচ্ছে 10 এবং 4 যোগ করলে 14। তাহলে p সমান কত? p সমান 7। তাহলে q সমান কত? q সমান আসছে 3। কারণ আমরা জানি p এবং q যোগ করলে যদি 10 হয়, তার মধ্যে p একাই যদি 7 হয়, তাহলে q 3। আমরা তাহলে p এবং q বের করে ফেলেছি। এখন আমাকে আবার প্রশ্ন করেছে যে তারা, বুঝতে হবে প্রনাউন রেফারেন্সিং বুঝতে হবে। এখানে তারা বলতে শুরুতে যাদের কথা বলা হয়েছে তারা, শুরুতে দুটি ভেক্টরের কথা বলা হয়েছে, দুটি ভেক্টর রাশির কথা বলা হয়েছে। একটা ভেক্টর রাশি তো পি, আর একটা ভেক্টর রাশি কিউ। শুরুতে এই দুটো ভেক্টরের কথা বলা হয়েছে, পি এবং কিউ। সো তাদের লব্ধি মান বলা হয়েছে। তাহলে এখানে তারা বলতে কোন প্রনাউনটাকে বুঝিয়েছে? তারা বলতে দুটো ভেক্টরকে বুঝিয়েছে। সো দুটো ভেক্টর পি এবং কিউ কত কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি 58 হবে।
তাহলে এই ব্যাপারটাকে এভাবে কি চিন্তা করা যায়? দুটো ফ্যাক্টরের লব্ধি পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা রুট ওভার, এখানে দুটো ফ্যাক্টরের মধ্যবর্তী কোণ আলফা, সেটা কত হলে, অর্থাৎ আলফা কত হলে তাদের লব্ধি আর রুট ওভার 58 হবে, এই হচ্ছে প্রশ্ন। আমরা এবার আর এর মানটা যেহেতু দেওয়া আছে রুট ওভার 58, এই যে দেখো দেওয়া আছে রুট ওভার 58, এটা হচ্ছে লব্ধি, আমরা লব্ধির মানটা বসিয়েছি। পি এর মান আমরা জানি 7 স্কোয়ার, কিউ এর মান আমরা জানি 3 স্কোয়ার, অ্যান্ড 2 ইন্টু 7 ইন্টু 3 কস আলফা। রুট ওভার আছে, এখানেও আছে, ওখানেও আছে, তাহলে আমাদের কাজ হবে রুট ওভারটাকে তাড়িয়ে ফেলা। কিভাবে? স্কোয়ার করে দিয়ে। তাহলে আমরা এখানে পাচ্ছি 58, এরপর এখানেও যদি রুট তাড়িয়ে দিই, তারপর আমরা যদি এদেরকে যোগ করি, এখানে আমরা পাচ্ছি 58 প্লাস এখানে আমরা পাচ্ছি 3 7 21 2 42 কস আলফা। আমরা 58কে যদি এর পাশে নিয়ে আসি, তাহলে 58 থেকে 58 চলে যাচ্ছে, থাকছে 0, আমরা ফাইনালি পাচ্ছি 0, আর ওই পাশে পাচ্ছি 42 কস আলফা। আমরা কি করেছি? 58কে পাশে নিয়ে এসেছি, তাহলে 42 ইন্টু কস আলফা, আমরা 42 যেহেতু গুণাকার আছে সেটাকেও নিয়ে আসতে পারি, সেটাকেও যখন নিয়ে আসবো 42কে নিচে নিয়ে গেলে 0কে যদি আমরা 42 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 0কে যদি আমরা 42 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 0, তাহলে আমরা ফাইনালি কস আলফা সমান পাচ্ছি 0। অনেকেই ভুল করে আবেগের কারণে লিখে ফেলে আলফা 0, না না, কস আলফার কত ডিগ্রির মান 0, 90, ভুল করে 0 লেখা যাবে না, আবেগগুলাকে দমন করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর যখন 90 ডিগ্রিতে কাজ করবে তাদের লব্ধিটা রুট ওভার 58 হবে। সো এই হচ্ছে সেই ম্যাথ, এবং তোমাকে খুব ভালোভাবে এই ম্যাথগুলো আয়ত্ত রাখতে হবে। বুঝা গেল? ঠিক আছে, এবার আমরা চলো পরের কনসেপ্টে যাই। বুঝা গেল? এটা এভাবে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে তোমাকে। সো দেখো, প্রশ্নে কিন্তু সরাসরি তোমাকে পি দেওয়া নেই, কিউ দেওয়া নেই, বলে নাই যে কোন কত, তোমাকে উল্টোভাবে তোমাকে বলেছে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। সো এই সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এদের কাছ থেকে ক্যালকুলেশন করে করে তোমাকে ম্যাথটা করে নিয়ে আসতে হবে। সিমিলার আরেকটা ম্যাথ দেখে আমরা, চলো একই ধরনের আরেকটা ম্যাথ আমরা একটু দেখব। বলা হচ্ছে একই আরেকটা ম্যাথ আমরা দেখছি, দুইটি ভেক্টর সমকোণে ক্রিয়া করলে, দুটি ভেক্টর সমকোণে ক্রিয়া করলে লব্ধি 2√13, তাদের সর্বোচ্চ না, লব্ধির সর্বোচ্চ মান 10। প্রশ্ন করেছে তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত? তার 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত? দেখে আমরা একটু এই ম্যাথটা করি। তাহলে কি হবে বলো তো? সবার প্রথমে আমাকে কি ইনফরমেশন দিয়েছে দেখো, দুটি ভেক্টরের কথা বলা হচ্ছে যারা সমকোণে আছে, তাদের লব্ধির কথা বলা হচ্ছে যেটা 2√13। আমরা তো জানি দুইটা ভেক্টর সমকোণে থাকলে লব্ধি হয় পিথাগোরাস, তাহলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং এটার মান হচ্ছে 2√13। এবার আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিব, তাহলে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান লিখতে পারি 2কে স্কোয়ার করলে 4, 13কে √13কে স্কোয়ার করলে 13, 4 13 52। আমরা তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের একটা মান পেয়ে যাচ্ছি 52। হয়তো পরবর্তীতে কোথাও আমাদের এই ইকুয়েশনটাকে কাজে লাগানো যাবে, সেজন্য আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। তাহলে আমার প্রশ্ন থেকে আমি একটা সমীকরণ পেয়ে যাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান 52। একটা আমার প্রশ্নের একটা ইনফরমেশন থেকে এই সমীকরণটা আমি পাচ্ছি। কিভাবে পাচ্ছি? এই যে বলা আছে দুটো ভেক্টর সমকোণে কাজ করলে লব্ধি 2√13, তো আমরা তো জানি দুটো ভেক্টর সমকোণে কাজ করলে লব্ধি আর সমান রুট ওভার পিথাগোরাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং সেটার মান 2√13, আমরা সেটা বসিয়ে দিলাম। তারপর
এটা বসিয়ে দেওয়ার পরে আমরা একটা ইকুয়েশন পেলাম। আবার বলা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান 10, অর্থাৎ পি প্লাস কিউ সেটার মান হচ্ছে 10। আমরা যদি পি প্লাস কিউকে স্কোয়ার করে দিই, ওয়াও চমৎকার, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান 10। আরও চমৎকার ব্যাপার কি দেখো, স্কোয়ার করে দিয়েছি এটাকে, যেটা আমাকে বলা হচ্ছে পি প্লাস কিউ সমান 10। সো এখান থেকে আমরা বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সমান 100। 10কে স্কোয়ার করলে 100। আমরা এখান থেকে আরও একটা মান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 2pq এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কিভাবে, এই যে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 52, একটু আগেই পেয়েছি। আর এখানে 2pq সমান ও পাশে 100, তাহলে এখান থেকে আমরা 2pq সমান কি লিখতে পারি, 100 মাইনাস 52 সমান 48। আমরা এখানে 2pq এর মানটাও পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আরও একটা ইনফরমেশন পেয়ে গেলাম, এটা হয়তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, আমরা সেই জন্য এটাকেও মার্ক করে রেখেছি। ঠিক আছে, এবার আমাকে বলেছে, আমাকে দুটো ইনফরমেশন দিয়েছে, দুটো ইনফরমেশন থেকে আমি দুটো জিনিস গ্যাদার করেছি, একটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান, একটা 2pq এর মান। এবার আমাকে বলেছে তারা 120 ডিগ্রি কোণে যখন কাজ করবে তাদের লব্ধি কত। এখানে তারা বলতে ওই দুটো ভেক্টরকে বোঝাচ্ছে। তাহলে এবার আমরা থার্ড পার্ট যাব, এই ম্যাথের তৃতীয় পার্ট। চলো, সো এই ম্যাথের তৃতীয় অংশটাতে আসে। এবার এই ম্যাথের তৃতীয় অংশটা একটু দেখি। ওকে, ঠিক আছে, আসো এবার এই ম্যাথের তৃতীয় অংশটাতে দেখো, আমাদেরকে বলেছে 120 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি কত। এখন আমরা জানি আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq কস আলফা রুট ওভার। এখানে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বসিয়ে দিতে পারি, যেহেতু আমরা পি জানি না, কিউ জানি না, পি জানি না, কিউ জানি না, কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমরা জানি 52, 2pq এর মান আমরা জানি 48, cos 120 এর মান আমরা জানি, বসিয়ে দেব cos 120 রুট ওভার। তাহলে আমরা পাচ্ছি 52, আর এখানে আমরা পাচ্ছি cos 120 এর মান -হাফ। 48কে যদি -হাফ দিয়ে ভাগ করে দাও তাহলে থাকবে -24। 52 -24 কত আসে, রুট ওভার 28, এবং এটাই আমাদের অ্যান্সার, রুট ওভার 28। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ, যে ম্যাথটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। বোঝা গেল? সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাই, আরও কিছু ম্যাথ দেখব, আরও কিছু মজার মজার ব্যাপার দেখব, আনকমন কিছু ম্যাথ দেখব। ওকে, আচ্ছা, তাহলে বোঝা গেল। দেখো আমাকে এই অঙ্কটা আমি কিভাবে করেছি, আমাকে প্রথমে আমার প্রশ্নের মধ্যে কি বলা আছে সেটা থেকে আমি কি নিয়ে আসতে পারি। শোনো, বারবার বলছি, এখন তুমি এইচএসসি 26 ব্যাচ কিংবা 25 ব্যাচ, তোমাকে বলছি ভালো করে খেয়াল করো, অথবা পরবর্তী বছরগুলোতে যারা এই ভিডিওগুলো দেখবে তাদেরকে বলছি, সবাইকে বলছি এই কথাগুলো। এইচএসসি মানে ইন্টারমিডিয়েট, মানে ইন্টার লাইফ। ইন্টারে পড়াশোনাটা কঠিন, এটা আমরা বাড়িয়ে বলার কিছু নেই, এটা আসলেই কঠিন। এটা শুধু এমন না যে তোমাদেরকে একটু পড়াশোনার ট্রেকে আনার জন্য বলছি, এমন না রে ভাই। ওই তোমাকে পড়াশোনার ট্রেকে না আমার লাভ কি, একটু মিথ্যা বলে আমার লাভ কি, আসলেই কঠিন। বিশেষ করে ফিজিক্স, অন্যান্য সাবজেক্টগুলোতে আমি তো কেমিস্ট্রিও পড়াই, আইসিটিও পড়াই, ম্যাথও পড়াতাম, আর বাকি সাবজেক্টগুলো সম্পর্কে তো আইডিয়া আছে। অন্যান্য সাবজেক্টগুলোতে বইয়ের লাইনগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি ভালো করবে, তোমার সিলেবাস ফিক্স। আমি যদি তোমাকে বায়োলজির কথা বলি, বায়োলজিতে তোমার বইয়ে যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো যদি তুমি পড়ো ওইখান থেকে প্রশ্ন আসবে। কেমিস্ট্রি বইয়ে যে ব্যাপারগুলো আছে বইয়ের কথাগুলো ভালো মতো পড়লে ওইখান থেকে প্রশ্ন আসবে। নতুন করে কিছু আবিষ্কার করে প্রশ্ন করার স্কোপ নেই। ম্যাথের ক্ষেত্রে বইয়ে যে ম্যাথ আছে সেই ম্যাথ তুলে দিবে, পি কিউ এর জায়গায় এ বি দিবে, এ বি এর জায়গায় পি কিউ দিবে, বইয়ের ম্যাথ চেঞ্জ করবে না। ফিজিক্সে তুমি শিখবে থিওরি, তুমি শিখবে এই ধরনের কিছু সূত্র। ফিজিক্সে তুমি শিখবে এই ধরনের কিছু সূত্র, ফিজিক্সে তুমি শিখবে সূত্র, আর ফিজিক্সে তোমাকে দিবে ম্যাথ।
এই ম্যাথের ভাষা পড়ে সূত্র দিয়ে অঙ্কটা শেষ পর্যন্ত অ্যান্সার বের করে আনা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ তোমাকে একদম খাওয়াই দিচ্ছে না। সূত্র শিখছো এফ সমান এম এ, তোমাকে এম এর মান আর এর মান দিয়ে এফ বের করতে বলছে না, তোমাকে অনেক দূর ঘুরিয়ে ঘুরিয়ে এটা নিয়ে আসতে বলছে। দেখো তুমি সূত্র শিখেছ আর সমান √p² q² 2p q cos আলফা। এই সূত্র দিয়ে আমার লাভটা কি হইল? এই সূত্র শিখে লাভটা হইল কি? আমার এই অঙ্কটাতে তো সরাসরি এই সূত্র বসাইতে পারলাম না। আমার ম্যাথ থেকে আমাকে কোথায় থেকে কিভাবে আশা লাগছে দেখছো? প্রথমে আমার প্রথম লাইন থেকে আমাকে p² + q² এর ইকুয়েশন আনা লেগেছে, দ্বিতীয় লাইন থেকে 2pq বের করতে হয়েছে, সেটা এখানে বসাতে হয়েছে। আমি বলতে চাচ্ছি ফিজিক্সের ক্ষেত্রে একটা সূত্র শিখেও লাভ নেই, সরাসরি ওই সূত্রটা অঙ্ক দিবে না, তোমাকে একটা ভাষা দিবে, সেই ভাষা থেকে অঙ্কটা বানিয়ে নিতে হবে। তাহলে ফিজিক্স সাবজেক্টটা একটু ডিফারেন্ট। তুমি শিখবা যা, সেটা তোমার পরীক্ষার সিলেবাস না। তোমাকে পড়াবো যা, সেটা তোমার পরীক্ষার সিলেবাস না। তুমি যা শিখবে, যা পড়বে, সেটা পরীক্ষায় নাও আসতে পারে, অধিকাংশ ক্ষেত্রেই আসবে না। সেই জন্য ফিজিক্সে তোমাকে যেটা শেখাচ্ছি সেটা থেকে কিভাবে ম্যাথে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে ম্যাথের অ্যান্সারটা বের করে নিয়ে আসতে হবে, এই ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য বেসিক নামে একটা শব্দ আবিষ্কার হয়েছে, বেসিক নামে একটা শব্দ দুনিয়াতে এসেছে। বেসিক থেকে তোমাকে পড়াশোনাগুলো করতে হবে। বেসিক থেকে যদি পড়াশোনাগুলো না করো, শুধু বইয়ের সূত্রগুলো মুখস্থ করলে ছন্দ দিয়ে দিয়ে আর সমান